কুমিল্লা, নোয়াখালী সহ 7 জেলায় 16 জনের প্রাণহানি হয়েছে। ফেনী ও চট্টগ্রাম সহ দেশের 11 জেলায় পানিবন্দী প্রায় 45 লাখ মানুষ। কৃষিতেও হয়েছে ব্যাপক ক্ষতি। ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ ও লাখ লাখ টাকার হেক্টর ফসলি জমি। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন বন্যায় এখন পর্যন্ত কৃষিতে কি পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? মূলত শুধু চট্টগ্রাম অঞ্চল নয় বা চট্টগ্রাম জেলা নয়, জেলার পাশে যে ফেনী এবং কুমিল্লা পুরো বিস্তীর্ণ এলাকা, এবং এখানকার মানুষ বলছেন যে স্মরণকালের ভয়াবহ বন্যায় তারা এবার আক্রান্ত হয়েছেন। এবং এই বন্যা অনেকে বলছেন গত 40 বা 50 বছরের মধ্যে এখানকার মানুষ দেখেনি। এখনও একেবারে যত ফসলি মাঠ রয়েছে কিংবা এখানকার যে গ্রামগুলো রয়েছে, একের পর এক গ্রামগুলো, ইউনিয়নগুলো প্লাবিত, অর্থাৎ কোমর থেকে হাঁটু পানি, কোথাও কোথাও বুক সমান পানি। এবং আমার পেছনে যে এলাকাগুলো দেখছেন বিশাল ফসলি মাঠ, এই ধরনের মাঠগুলোতে কিন্তু এখন বুক বা কোমর সমান পানি। এবং এখানে গ্রামগুলোতে যে একতলা দোতলা ভবনগুলো রয়েছে, পানি কিন্তু একতলা ছাড়িয়ে দোতলা পর্যন্ত উঠেছে। একটু কৃষির হিসাব যদি বলি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে হিসেব দেওয়া হয়েছে তাতে শুধুমাত্র চট্টগ্রামেই প্রায় 20,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে রোপা আমন নষ্ট হয়েছে প্রায় 18,000 হেক্টরের, এবং আউশ নষ্ট হয়েছে 2,000 হেক্টরের। শরৎকালীন যে ফসল সবজি চাষ হয়েছিল সেটি নষ্ট হয়েছে 361 হেক্টর জমির। বিশেষ করে এখানকার চাষিদের সাথে কথা হচ্ছিল, এই অঞ্চলের চাষিরা মূলত আউশ ধানের যে বীজতলা সেটি তৈরি করেছিলেন, এবং কেউ কেউ জমিতে আউশ ধান লাগিয়েছিলেন। যেহেতু বৃষ্টি এসেছিল বেশ খানিকটা আগে, সেই হিসাবে তারা জমিতে লাগিয়েছেন। এবং সবাই হতাশ। আসলে এখানকার যারা শুধুমাত্র কৃষির উপর যারা নির্ভরশীল, তারা একেবারে হতাশ, কারণ আউশ ধান লাগানোর মতো আর অবস্থা তাদের নেই। এর পাশাপাশি যেই ফসলি জমি, ফসলের কথা যদি বলি, এখন বিশেষ করে কাকরোল, বরবটি, ঢেঁড়স থেকে শুরু করে বিভিন্ন রকম ফসল আসলে লাগিয়েছিলেন, এবং সবগুলোই বলা চলে এখন পানির নিচে চলে গেছে, তলিয়ে গেছে। এর পাশাপাশি গবাদি পশু, এখানকার যে পোলট্রি ফার্মগুলো রয়েছে তার সাথে গবাদি পশুগুলো রয়েছে, সবই আসলে একেবারে পানির তোরে ভেসে গিয়েছে বলা চলে। তবে এখনো পর্যন্ত আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা সম্ভব হয়নি। একটি উদাহরণ দিয়ে বলতে পারি, চট্টগ্রামের যেই মুহুরী প্রজেক্ট রয়েছে, যে মুহুরী প্রজেক্ট যেটি বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির মাছের চাষ হয়, যেখানে 70% মাছের চাহিদা পূরণ হয় চট্টগ্রামে, সেখানে শত কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৌলভীবাজারের অসংখ্য মাছের পুকুর সহ বিস্তীর্ণ ফসলের মাঠ। এতে সর্বশান্ত হয়ে বিপাকে কৃষকরা। ভবিষ্যতের খাদ্য যোগান নিয়ে শঙ্কিত তারা। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজারের শিমুলতলা থেকে যুক্ত হচ্ছেন হামিদ। হামিদ, আপনার কাছে জানতে চাই, কৃষি ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতির কি তথ্য আছে এবং কৃষি বিভাগ কি বলছে? বিস্তারিত কোনো তথ্য তারা আপনাদেরকে জানিয়েছেন কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিমুলতলা এলাকায়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু পানিতে থই থই করছে। যেখানে পানি থই থই করছে সেখানে কিন্তু আমন ধান রোপণ করা হয়েছিল এবং আমন ধানের বীজতলা ছিল। এছাড়া আউশ ধানের কিছু জায়গা ছিল। এছাড়াও জেলার প্রতিটি উপজেলা, অর্থাৎ 7টি উপজেলায় কিন্তু তৃতীয় দফা বন্যার কারণে একদম যে ধানগুলা ছিল সবগুলা পানিতে তলিয়ে গেছে। এছাড়াও শাকসবজির যে চাষগুলো ছিল সেগুলো পানিতে তলিয়ে গেছে। গরু মহিষ রাখার স্থান নেই। এছাড়া যে পোল্ট্রি খামারগুলো ছিল, অনেকগুলা পোল্ট্রি খামার হঠাৎ করে পানি নদী ভেঙে ঢুকার কারণে কিন্তু পোল্ট্রি খামারগুলা নষ্ট হয়ে গিয়েছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের শামসুদ্দিন আহমদের সাথে। তিনি আমাকে যে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে 49,482 হেক্টর ফসলি এবং দানি জমি নষ্ট হয়ে গেছে, কিন্তু কি পরিমাণ কোন ফসল নষ্ট হয়ে গেছে সে তথ্য তিনি আমাকে দিতে পারেননি। তিনি বলেছেন যে সেটার কাজ চলছে এবং পানি যখন নেমে যাবে তখন প্রকৃতপক্ষে জানা যাবে আসলে কতটুকু ধানি জমি এবং শাকসবজি নষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া আমি কথা বলেছিলাম মৎস্য অধিদপ্তরের সাথে। মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে পর্যন্ত জেলার 1650টি পুকুর এবং দিঘির পানির মাছ বন্যার পানিতে ভেসে গিয়েছে এবং এতে করে 210 টন মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার টাকার পরিমাণ হচ্ছে 5 কোটি টাকা। এছাড়াও অন্যান্য যে ফসলগুলা রয়েছে, মানুষজন যে ফসলগুলা উৎপাদন করছে সবগুলা ফসল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। যেখানে কিন্তু সবগুলা জেলার সব
7টি উপজেলা, অর্থাৎ 7টি উপজেলার সবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে। বিশেষ করে রাজনগর এবং কমলগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুলাউড়া এবং অন্যান্য জায়গায়, অর্থাৎ মনু নদীর এবং ধলাই নদী মিলিয়ে 18টি স্থান ভেঙে গিয়ে এবং পানি উপচে পড়ে অনেক জায়গায় সেগুলা নষ্ট হয়ে যাচ্ছে, এবং যত সময় যাচ্ছে আস্তে আস্তে করে কিন্তু পানি নিচের দিকে যাচ্ছে এবং লোকজন নতুন করে পানিবাহিত হচ্ছেন এবং দানি জমি সহ অন্যান্য জমি নষ্ট হচ্ছে। একটি সুখের খবর জানিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মনু নদীর পানি এখন কমতে শুরু করেছে। যেখানে 131 সেন্টিমিটার ছিল, এখন সেটা নেমে গিয়ে 111 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং দলয় নদীর পানি 109 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কুশিয়ারা নদীর পানি 11 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে, এবং জুড়ি নদীর পানি 195 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যত সময় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পানি কমতে থাকছে এবং লোকজন ভালো করছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সর্বশেষ। কয়েকদিনের ভারী বর্ষণে বেশিরভাগ জলাশয়ের মাছ ভেসে গেছে, এতে বিপুল অঙ্কের আর্থিক লোকসানে হাজারো মাছ চাষি। এ নিয়ে আরো জানাতে ফরিদগঞ্জ উপজেলা থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন কৃষকের আর্থিক লোকসানের পরিমাণ কেমন সেখানে একটু জানাবেন। আমি গেল কয়েকদিন যাবত চাঁদপুরে যে অতি বৃষ্টি হয়েছে, যার প্রভাবে কিন্তু ফরিদগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু যারা মাছ চাষি রয়েছেন তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার প্রায় সব জায়গায় কিন্তু যারা মাছ চাষ করেছেন তাদের মাছের ঘের এবং বড় ছোট মিলিয়ে যেই পুকুর রয়েছে তাদের সকল মাছ কিন্তু ভেসে গিয়েছে পানিতে। আমি কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তার সাথে, তারা যেটা বলেছেন যে ফরিদগঞ্জ শুধু চাঁদপুরই নয়, দেশের মধ্যে শীর্ষ যে মাছ উৎপাদন করা হয় সেরকম শীর্ষ 4 নম্বর উপজেলাটি হচ্ছে গিয়ে এই ফরিদগঞ্জ, যেখানে প্রায় 2600 হেক্টর জলাশয়ে কিন্তু মাছ চাষ করা হয় এবং বছরে এখান থেকে প্রায় 7000 মেট্রিক টন কিন্তু মাছ আহরিত হয়ে থাকে। তো এই চলমান এই বৃষ্টির কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু এই 2600 হেক্টরের মধ্যে অন্তত 800 হেক্টর আজকের দিন পর্যন্ত কিন্তু যেই জলাশয় রয়েছে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অর্ধশত মাছের ঘের এবং প্রায় 1200 ছোট বড় পুকুর কিন্তু এই ক্ষতির তালিকা কিন্তু তারা করেছেন, এবং তারা বলছেন যে দিন দিন কিন্তু এই ক্ষতির পরিমাণ কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। যদিও আজকের আকাশ কিন্তু কিছুটা সূর্যের কিন্তু দেখা পেয়েছে, তো তারা প্রত্যাশা করছেন আকাশে যদি আর সূর্য যদি উঠে এবং পানি নামার যদি সুযোগ থাকে তাহলে কিন্তু পরিস্থিতি কিছুটা কিন্তু স্বাভাবিক হবে। তবে এই চলমান এই পরিস্থিতির কারণে কিন্তু ফরিদগঞ্জের অন্তত 10 কোটি টাকার কিন্তু মাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। এর মধ্যে হচ্ছে গিয়ে যারা চাষি রয়েছেন তারা বলছেন যে এতে করে তাদের ব্যাপক পরিমাণে কিন্তু সমস্যার সম্মুখীন হওয়া লাগছে, তারা কিন্তু সরকারের কাছ থেকে সহায়তা প্রত্যাশা করতে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। মিম, ধরা পড়ছে না রূপালী ইলিশ, এতে বরিশালের বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা। বাজারে সরবরাহ কম থাকায় দামও চড়া। ইলিশ শিকার ও বাজারে দরদাম নিয়ে বরিশাল থেকে বিস্তারিত জানিয়েছেন অমিত হাসান। ছুটির দিনে বরিশালের মাছ বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম, তবে ইলিশের মৌসুম হলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। যাও মিলছে তাও দাম বেশ চড়া। আজ বরিশালের আজকে ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম বেশ ভালো থাকলেও চাহিদার তুলনায় সরবরাহ মাছের বেশ কম, যার কারণে দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং এই মৌসুমে আসলে ইলিশের সরবরাহ বেশ ভালো থাকার কথা, সেখানে কিন্তু প্রতিদিন 5 থেকে 10 মণ ইলিশ আসতেই কিন্তু আসলে কষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে দামটাও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজকে বাজারে প্রতি কেজি ইলিশ, যে ছোট আকারের ইলিশ, সেগুলো কিন্তু প্রায় 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা বলছেন এই মৌসুমে আসলে মাছের যে দাম থাকার কথা তার তুলনায় ইলিশ মাছের দাম খুব বেশি। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আসলে দাম কম দেখে বাজারে আসলেও বাজারে এসে আসলে দেখছে ভিন্ন রূপ, যার কারণে আসলে কিছুটা কেনাকাটা করতে হিমশিম খাচ্ছে। এবং ইলিশ মাছের দাম বাড়ায় প্রভাব পড়েছে অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোতেও, বিশেষ করে চিংড়ি মাছ, রুই মাছ, শিং মাছ যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আজকে বেশ চড়া যাচ্ছে। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাজারে কমেছে আলুর দাম, জাতভেদে কেজি প্রতি দাম কমেছে 4 থেকে 5 টাকা। বাজার ব্যবস্থা অনেকটা চাঁদামুক্ত হওয়ায় দাম কমেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। এ নিয়ে বগুড়ার কৃষি কল হিমাগার থেকে বিস্তারিত জানিয়েছেন মাজেদুর রহমান। যে আলু 55 এবং 60 টাকা বিক্রি হতো, সেই গ্যানোলা, অ্যাস্টোরিক এবং ডায়মন্ড জাতের আলু পাইকারি হচ্ছে 46 থেকে 47 টাকা কেজি দরে।
যেখানে খুচরা বাজারে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর যেটি দেশি গোল পাগড়ি আলু যেটি বলা হয় সেটি বিক্রি হচ্ছে খুচরা বাজারে 55 টাকায় এবং পাইকারি বাজারে সেটি 50 টাকায়। আর এবার বগুড়াতে 53,000 হেক্টর জমিতে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যেখানে চাহিদা রয়েছে 6 লাখ মেট্রিক টন। বাদবাকি আলু এখানে কোল্ড স্টোরেজে রয়েছে, 42টি কোল্ড স্টোরেজ রয়েছে বগুড়াতে, সেখানে আলু সংরক্ষিত রয়েছে 3.5 লাখ মেট্রিক টন। এ পর্যন্ত আলু প্রায় 1.5 লাখ মেট্রিক টন বিভিন্ন বাজারে বিক্রি হয়েছে। এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন, আলুর দর কম হওয়ার কারণ হিসেবে তারা জানিয়েছেন যে বিভিন্ন হাট বাজারে তারা এখন স্বাচ্ছন্দ্যভাবে আলু বিক্রি করতে পারছেন, কোনো চাঁদাবাজি না, এবং খুব ভালোভাবে তারা আলু বিক্রি করতে পারছেন। এই জন্য দামটা অনেকটা কমে এসেছে। এবং এখানে ভোক্তারা যেটি বলছেন সেটি তারা যে আগে যে বেশি দামে আলু কিনছেন সেখান থেকে কিছুটা কম হওয়াতে তারা স্বস্তি বোধ করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়াতে আলুর দরদাম নিয়ে সর্বশেষ। জ্যাক দেয়া, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের পাট চাষিরা। তবে বৈরী আবহাওয়ার কারণে পাট ঘরে তুলতে কৃষকের ব্যয় বেড়েছে। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, জানতে চাই চলতি মৌসুমে কি পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে? আপনি জানেন যে পাটের রাজধানী খ্যাত জেলা হচ্ছে ফরিদপুর। তো এই জেলায় কিন্তু যে মোট আবাদি জমি তার প্রায় 75% জমি জুড়েই কিন্তু এই মৌসুমে পাটের আবাদ হয়ে থাকে। আমি কথা বলেছিলাম ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে, তারা বলেছেন যে এই মৌসুমে 86,524 হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়েছে। তবে কৃষকের যে বক্তব্য সেটি হচ্ছে যে পাট চাষের শুরুতেই যে আবহাওয়া থাকার কথা অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার কথা সেটি কিন্তু হয়নি, যে কারণে তাদের ব্যয় বেড়েছে, অর্থাৎ একাধিকবার সেচ দেওয়া লেগেছে, যে কারণে তাদের উৎপাদন ব্যয় বেড়েছে। এবং বলেছে যে মন প্রতি তাদের প্রায় 2200 থেকে 2500 টাকা পর্যন্ত মন প্রতি তাদের ব্যয় হয়ে যাবে বাজারে তোলা পর্যন্ত। তো সেই হিসাবে যদি তারা যদি 3500 থেকে 4000 টাকা মন দর না পায় সেক্ষেত্রে আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হবে, এমনটি কৃষি সঙ্গে যারা জড়িত, পাটের সঙ্গে যারা জড়িত তারা বলেছেন। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যে ফরিদপুর জেলায় প্রায় পাটের সাথে সরাসরি সংশ্লিষ্ট রয়েছে প্রায় 2 লক্ষাধিক চাষি, অর্থাৎ এখন বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই ফরিদপুরের পাটকে কেন্দ্র করে তাদের আয়ের জীবিকার একটা অন্যতম উৎস হিসেবে ধরে রাখে। অর্থাৎ এই মৌসুমে পাট উৎপাদন করে বিক্রি করে সেই পয়সা দিয়ে মূলত তাদের সংসার জীবন থেকে শুরু করে পরিবার জীবন এবং ছেলে মেয়েদের পড়াশোনা জীবন যাপন সবকিছু নির্ভর করে থাকে। তো এই মুহূর্তে কিন্তু ফরিদপুরের সর্বত্র জায়গায় দেখা যাচ্ছে যে পাট কাটা, বাছাই করা এবং শুকানোর কাজে সবাই ব্যস্ত। বিশেষ করে পরিবারের সদস্যরা সহ নারী পুরুষ সব শ্রেণীর পরিবারের মানুষ কিন্তু এখন পাটের ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করেছে। তো যতটুকু জানতে পেরেছি যে 80% পাট কিন্তু পাট ক্ষেত থেকে কেটে কিন্তু পচনের কাজ শুরু করেছে। তো এই ছিল ফরিদপুরের সর্বশেষ পাটের খবরাখবর। ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর।